তুমি মা দিদিয়াকে আমার সব থেকে দামি জিনিসটাই দিয়েছিলে কান্টি। তুমি ভেবো না, আমি যা দিয়েছি তা দিদিয়াকে আর কেউ দিতে পারবে না। আর আমার দেওয়া জিনিসটা পেয়ে দিদিয়া সব থেকে বেশি খুশি হয়েছে। কি জিনিসের কথা বলছো সে আর বুঝতে বাকি নেই। কায়দা করে কথা বলা হচ্ছে। একদিকে আমার ছেলের ঘাড়ে চেপে বসেছে, আবার বলছে ওকে বিয়ে করতে রাজি। তুমি বিয়ে করতে রাজি, আর আমার ছেলেটা এত বোকা বোকা, বেশ তো প্রতিশোধ নিচ্ছিল। তার থেকে আবার এসব ভালোবাসাবাসি কেন? আমার পাকা চোখ, ভালোবাসার চোখ চিনতে আমার ভুল হয় না। আমি জানি ঋষি তুতুলকে ভালোবাসে, আর তুতুল ভালোবাসে ওই আয়ুষকে। আমি আমার ছেলের জীবনের এত বড় সর্বনাশ কি করে করতে দিয়ে? না না না, বিয়েটা দিতেই হবে। আর বিয়ে দেওয়ার পর ভাববো কত তাড়াতাড়ি মার বাচ্চা দুটোকেই মা, তুমি আজকাল খুব আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ। বাই দ্য ওয়ে, দীপমান চ্যাটার্জির ছেলেকে কি তুমি কিছু দিতে চাও? তাকে কিছু দিয়ে আশীর্বাদ করতে চাও? যদি চাও তাহলে তোমার হয়ে কাজটা আমি করে দিতে পারি। না, তোমাকে যে দীপমান চ্যাটার্জি বাড়ি এসে ইনভাইট করে গিয়েছিলেন, অ্যাটলিস্ট বউ ভাতের দিন যাবে তো? তোমরা যাচ্ছ তাতেই হবে, আমি যাব না। কেন মা? একবার মাথা উঁচু করে যেতে পারবে না? জীবনে একটি বার, জাস্ট ফর ওয়ান্স। স্বার্থ ছাড়া আয়ুষ আর আয়ুষের বউকে আশীর্বাদ করার জন্য পারবে না বাড়ি যেতে? হঠাৎ একই হলো তোমার ঋষি, একই বদল। আমি তো শুনেছিলাম তুমি চ্যাটার্জি বাড়ির উপর প্রতিশোধ নিতে এসেছিলে, তাই না? হঠাৎ একই বদল? আমার কোনো বদল ঘটেনি মা। আমি যে কাজে এসেছিলাম সে কাজেই ব্যস্ত আছি। আমি তোমার কথা বলছি। এই চ্যাটার্জি পরিবার তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, যেমন তেমন অনেক কিছু দিয়েওছে। আর এই দেওয়াটা কোনো অংশে কম নয়। তাই আমি তোমার কথা বলেছি। তোমার বিবেক কি বলে? তোমার মনে হয় না জীবনে একদিনের জন্য আয়ুষের মার অভিশাপ না কুড়িয়ে ওই বাড়ির সকলের বাঁকা চোখের তাকানোটাকে সোজা করে দিতে? ফর আ চেঞ্জ, জাস্ট ফর ওয়ান্স, একবারের জন্য কোনো উদ্দেশ্য ছাড়া তুমি ওই বাড়িতে যেতে পারো না? না না ঋষি, পারি না, আমি পারি না। তুমি নিজে যা করছো কর। তোমার ব্যাপারে আমি কখনো কোনোভাবে মাথা ঘামাইনি, তুমিও আমার ব্যাপারে কোনোভাবে মাথা ঘামাতে এসো না। আমি নিজে একজন দোষে গুণে মানুষ। আমার দোষ আছে, গুণ আছে, আমি জানি। তাই ঋষি, আমাকে তুমি ভগবান বানাতে এসো না। পারবে না, পারবে না। আমি তোমাকে মানুষ বানাতেই চেয়েছিলাম মা। ভগবান না। ভগবান কেমন হয় তা তো আমি জানি না। আমি আমার মাকে
অন্তত একবারের জন্য মানুষ দেখতে চেয়েছিলাম। এনিওয়ে, আমার মনে হয় তোমার আর কিছু বলার নেই। সো এখন রেডি হবে। সো ইফ ইউ কুড প্লিজ। ওকে। সোহা, আপনাকে আমি ঠিক বুঝতে পারি না ঋষি। বোঝার চেষ্টা করো কেন? আমাকে বুঝে কি লাভ? তোমার ছেলে বড় হয়ে গেলে যেদিন তুমি আমাকে বলবে সেদিন আমি তোমাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দেবো। আমাকে বোঝার কি দরকার সোহা? আপনি আমার সমস্ত হিসেব ভুলিয়ে দেন। আমার যখনই মনে হয় যে আপনি পৃথিবীর সব থেকে খারাপ লোক, আমি মনে মনে ঠিক করি যে আপনার থেকে খারাপ লোক পৃথিবীতে আর কেউ নেই। ঠিক তখনই আপনি এমন একটা কাজ করেন, আমার আগের সমস্ত হিসেবগুলো গুলিয়ে যায়। তাহলে বুঝতে পারছো তো আমার কোনো আমিটাই ঠিক নেই, সত্যি। জাগে, চলো প্লিজ তাড়াতাড়ি রেডি হয় না। ওকে? আমার আবার কি রেডি হওয়ার ঋষি? জানি, তাও একদিন আমার জন্য সাজো না। না মানে এই যে আমরা অভিনয়ের জীবনে ঢুকতে চলেছি না, ধরে নাও না এটা তারই রিহার্সাল। সেই জন্যই একটু সাজতে বলছি। ওকে 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 বাবা, তোমার যদি সাজতে ভালো না লাগে তাহলে আমি তোমায় জোর করবো না। তাকিয়ে আছো কেন অমন করে? এই সোহা, তুমি আমার দিকে অমন করে তাকিও না। আমি বড় কাহিল হয়ে যাই, দুর্বল হয়ে যাই। তাকিও না আমার দিকে, বরং তোমার চোখের ঝাঁজ আমার সহ্য হয়, বিস্ময় নয়। আমাকে নিয়ে তুমি হিসেব মেলাতে যেও না সোহা, কোনোদিন মিলবে না তোমার হিসেব। তাই কি দরকার? আমার কথাগুলো আমার মনেই থাক। আর এ তো আমি ছোট থেকে পারি, সেই ছোট্টবেলা থেকে যখন মা ছাড়া থাকতে হয়েছে তখন থেকে। জীবনও বটে আমার, কখনো কোনো বদল হলো না। আমার কাছের মানুষরা বারবার আমার জীবন থেকে দূরেই সরে রইল। তাদের সঙ্গে অভিনয়ের বাইরে কখনো আমার জীবনটা সত্যের সন্ধান পেল না। ঋষি, বলো। আজ আপনি সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকবেন তো ওখানে? থাকবো বলি তো যাচ্ছি, শুধু আজ নয়, সারা জীবন, যতদিন তুমি চাই। লীলা বালি ভর যুবতী সৈমর, ভর যুবতী সৈমর কি